প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জেসিনা ফেরদৌসি। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। দেশে করোনার মৃত্যু 13,000 ছাড়ালো, ব্যাপক সংক্রমণে বাড়েনি গণসচেতনতা, উপেক্ষিত স্বাস্থ্যবিধি, পরিস্থিতির অবনতির আশঙ্কা বিশেষজ্ঞদের। করোনার অবনতিতে রাজশাহীতে 7 দিনের বিশেষ লকডাউন শুরু, মেয়াদ বাড়ল সাতক্ষীরায়। খুলনায় রোববার থেকে জরুরি নির্দেশনা প্রশাসনের। বিএনপির যুদ্ধাংদেহী মনোভাব মোকাবিলায় প্রস্তুত সরকার, বললেন কাদের। সরকারের জবাবদিহিতা না থাকায় দুর্নীতি থামছে না, দাবি ফখরুলের। হেফাজতের তাণ্ডবের পর ঘুরে দাঁড়াচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, নতুন উদ্যমে শুরু হয়েছে ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন ও জেলা শিল্পকলার কার্যক্রম। শুনলেন সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে মাই টিভি শুক্রবারের বিশেষ আয়োজন বিনোদন বিশ্ব। এবার বিস্তারিত। এক মাসে আরও 1,000 মানুষের মৃত্যুর মধ্য দিয়ে দেশে করোনা ভাইরাসে মৃতের মোট সংখ্যা 13,000 ছাড়ালো। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে আরও 43 জনের মৃত্যু হয়েছে। এই পর্যন্ত মৃত্যু হয়েছে মোট 13,032 জনের। গত একদিনে আরও 2,454 জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে 8,22,849 জন হয়েছে। 24 ঘন্টায় করোনা রোগী শনাক্তের হার 13.24%, আর এখন পর্যন্ত শনাক্তের হার 13.39%। করোনার ব্যাপক সংক্রমণ ঘটলেও বাড়েনি গণসচেতনতা। বাজারঘাট কিংবা বাস স্টেশন সবখানে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে দেখা গেছে অবহেলার চিত্র। অনেকের মুখে নেই মাস্ক, উপেক্ষিত সামাজিক দূরত্ব। এখনই সতর্ক না হলে পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। এস এম আরিফের রিপোর্ট। দেশে ভারতীয় ডেল্টা ভেরিয়েন্ট শনাক্ত হওয়ার পর কয়েকদিনে সীমান্ত জেলাগুলোতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগী। কোনো কোনো এলাকায় সংক্রমণের হার 60%, পাশাপাশি বাড়ছে মৃত্যুহারও। ঢাকায় শনাক্তের হার 10%-এর মধ্যে থাকলেও হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। তারপরেও রাজধানীবাসীর মধ্যে স্বাস্থ্যবিধি মানায় রয়ে গেছে অবহেলা। সবচেয়ে খারাপ অবস্থা বাজারে। ক্রেতা বিক্রেতার অনেকের মুখে নেই মাস্ক, মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। যতটুকু সম্ভব চেষ্টা করে পড়ার জন্য, তবে আজকে আসলে মাস্কটা আনা হয় নাই। আর দ্বিতীয় কথা হলো প্রচুর পরিমাণ গরম পড়ে, তো পড়ছিলাম, পড়ার পরে ওই সাইডে আপনার গরম লাগতেছে প্রচুর, এজন্য খুলে ফেলছি আর করোনা আছে বলে আমার বিশ্বাস হয় না, এই কারণে আমি এটাকে কোনো কিছু করি না। বাস স্ট্যান্ডগুলোর চিত্রও একই। না মাস্ক আছে, মাস্ক যে নিচে মুখ দিয়েছি তো বাচ্চারা নিয়ে, সেই জন্য আর খুলে রাখি। মাস্ক আছে হাতে, গরম লাগে এই জন্য। সবাই তো মাস্ক পরে না, অনেকে আছে অনেকে পরে না। ভারতীয় ডেল্টা ভেরিয়েন্ট সীমান্ত জেলা পেরিয়ে সংক্রমণ ঘটাতে পারে রাজধানীতেও, এমন আশঙ্কা করছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ঢাকায় যারা আছে ভাবতেছে এটা এখন চাঁপাইনবাবগঞ্জ আর রাজশাহীর রোগ, আমাদের কিছু না। এটা কিন্তু ভুল। যে কোনো সময় কিন্তু ওর একজন রোগী যদি এখানে আসে, যে কেউ আসতেই পারে, সে কিন্তু তার যে জায়গায় থাকবে সেই জায়গায়, যে পরিবারে থাকবে সেখানে, হোটেলে যেখানে খাবে সেই জায়গায় যতজন আছে তাদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। সুতরাং সতর্কতা এখন অতি জরুরি। করোনা নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই বলে মনে করেন ডাক্তার শরফুদ্দিন আহমেদ। আমরা যারা ঢাকায় আছি, অন্য হাসপাতাল আছে, সবাইকে এখন তাদের সক্ষমতা বাড়িয়ে প্রস্তুত থাকতে হবে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। এগুলো কিছু না। করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজশাহী মহানগরীতে বিকেল 5টা থেকে শুরু হয়েছে 7 দিনের লকডাউন। লকডাউনের সময় সব ধরনের ব্যবসায়িক দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ থাকবে। কোনো জেলা থেকে যানবাহন প্রবেশ করতে পারবে না, রাজশাহী থেকেও কোনো যানবাহন জেলার বাইরে যেতে পারবে না। বন্ধ থাকবে সব দূরপাল্লার বাস ও ট্রেন। এছাড়া গোটা জেলায় 4টি বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন। অনির্দিষ্টকালের জন্য সকল প্রকার সভা সমাবেশ ও বিনোদন কেন্দ্রসমূহ বন্ধ থাকবে। তবে আমসহ জরুরি পণ্য পরিবহনের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা থাকবে না। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টায় করোনা ওয়ার্ডে 15 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রাজশাহীর 8 জন, চাঁপাইনবাবগঞ্জের 6 জন ও নাটোরের 1 জন।
এদিকে করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় সাতক্ষীরায় দ্বিতীয় দফায় আরও এক সপ্তাহ লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। আগামী 18 জুন রাত 12টা পর্যন্ত বলবৎ থাকবে চলমান লকডাউন। গতকাল জেলা করোনা প্রতিরোধ কমিটির ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে জেলায় গত 24 ঘন্টায় 211 জনের নমুনা পরীক্ষায় 111 জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। শনাক্তের হার 52.60% দাঁড়িয়েছে। খুলনায় করোনার প্রকোপ হঠাৎ বেড়ে যাওয়ায় 13 জুন থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঔষধের দোকান ব্যতীত সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত সকল দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন। এছাড়া ভাগে ভাগে 50 ভাগ ব্যাটারি চালিত ইজি বাইক চলাচল সহ প্রতিটি ইজি বাইকে 2 সিটে এক যাত্রী পরিবহনের নির্দেশনাও দেওয়া হয়েছে। এদিকে করোনা রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় খুলনা সদর হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের লজিস্টিক সিট বাড়ানোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান খুলনা জেলার প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। দীর্ঘ 11 মাস কারাভোগের পর 2008 সালের 11 জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান তিনি। তত্ত্বাবধায়ক সরকারের সময় 2007 সালের 16 জুলাই গ্রেফতার হয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় কারাগারের ভেতর শেখ হাসিনা অসুস্থ হয়ে পড়েন। তখন বিদেশে চিকিৎসার জন্য তাকে মুক্তি দেওয়ার দাবি উঠে বিভিন্ন মহল থেকে। আওয়ামী লীগ সহ অন্য অঙ্গ সহযোগী সংগঠনের আপোষহীন মনোভাব ও অনড় দাবির মুখে শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার। সরকার হটানোর নামে বিএনপি যে যুদ্ধাংদেহী মনোভাব দেখাচ্ছে তা মোকাবেলা করতে সরকার প্রস্তুত বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দেশের অগ্রগতি তথাকথিত সুশীল ও বিএনপির চোখে পড়ে না। রাজধানীকে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে সরকারি বাসভবনে ব্রিফিং করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় জবাব দেন বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের। সরকার হটানোর নামে যে যুদ্ধংদেহী মনোভাব তারা দেখাচ্ছেন, সেক্ষেত্রে জনগণের জীবন ও সম্পদ রক্ষা সরকার কঠোরভাবে পরিস্থিতি মোকাবিলা করবে। আমরা বিএনপিকে এ ধরনের উস্কানিমূলক বক্তব্য থেকে সরে এসে গণতান্ত্রিক ভাষায় কথা বলার আহ্বান জানাচ্ছি। ইউনিট, ওয়ার্ড ও থানা কমিটি গঠন করতে বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ে বর্ধিত সভা করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। সভায় প্রধান অতিথির বক্তব্যে সরকার পতন নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের জবাব দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। যতদিন এই দেশের মানুষের আস্থা জননেত্রী শেখ হাসিনার উপর থাকবে, ততদিন শেখ হাসিনা এই বাংলার জনগণের সমর্থন নিয়ে, ভালোবাসা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় থেকে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। কোনো অপশক্তি তাকে ক্ষমতাচ্যুত করতে পারবে না, কোনো অপশক্তি তাকে তার কাছ থেকে ক্ষমতা নিতে পারবে না। তাকে সহায়তা করার জন্য সংগঠনকে আরও শক্তিশালী করব। এদিকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত অনুষ্ঠানে শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রগতির কথা তুলে ধরেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বদলে যাওয়া বাংলাদেশ এটি কোনো জাদুর কারণে বদলে যায়নি, এটি শেখ হাসিনার এবং শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বের কারণে বদলে গেছে। অথচ এটি বিএনপি আর তার মিত্ররা দেখে না, আর বিশেষ কারণে অজ্ঞ আর সব বিষয়ে বিশেষজ্ঞরাও এটি দেখে না। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা সংক্রমণের ভয়াবহ অবস্থার জন্য সরকারের নিষ্ক্রিয়তাকে দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে এখন আর আশ্রয় পাবারও দেশের মানুষের কোনো জায়গা নেই বলেও মন্তব্য করেন তিনি। সরকারের জবাবদিহিতা না থাকার কারণেই দুর্নীতি এবং দেশ থেকে অর্থ পাচার রোধ হচ্ছে না বলে অপরেক আলোচনা সভায় মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মাহবুব সৈকতের রিপোর্ট। আমাদের কথাগুলো আপনারা জনগণের কাছে। রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিবের সংবাদ সম্মেলন। একটা অত্যন্ত দুঃসময় চলছে। যথাসময়ে কার্যকর পদক্ষেপ না নেয়ার কারণেই সীমান্তবর্তী এলাকায় করোনার সংক্রমণ ছড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি।
দেখেন এই যে সীমান্তবর্তী অঞ্চলে যে আপনার করোনা ছড়াবে, বিশেষজ্ঞরা বলেছে, আমরা চিৎকার করে বলছি, কোথাও কোনো ব্যবস্থা করে নাই। পশ্চিমবাংলায় ভারত এগুলো হচ্ছে দেখেছি আমরা, তারপরে সমৃদ্ধি ফিরে পাই না। উই আর প্রোটেক্টিং দোজ পিপল। এই চোরগুলোকে, ডাকাতগুলোকে আমরা প্রোটেক্ট করতেছি। দেশের মানুষের ন্যায় বিচার পাওয়ার জায়গা নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 35 লক্ষ লোকের বিরুদ্ধে মামলা করেছেন, কেন? এত দুর্বল রাষ্ট্র যখন আপনাকে ডিনাই করে আপনার রাইটসগুলো থেকে, এমনকি ন্যায় বিচার থেকে, তখন আপনার যাওয়ার জায়গাটা কোথায় থাকে? সংবাদ সম্মেলনে বিএনপি নেত্রী নিপুণ রায়ের গ্রেফতার এবং রিমান্ডে নেয়ার নিন্দা জানিয়ে মুক্তি দাবি করেন তার শ্বশুর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং বাবা বিএনপির অপর নেতা নিতাই রায় চৌধুরী। এমন কোনো কাজ করে নাই যার জন্যে মানে নিপুণ এভাবে তার উপরে মানে অত্যাচার নির্যাতন হতে পারে। 24 ঘন্টার মধ্যে আধা ঘন্টা 15 মিনিটের বেশি তার লক্ষ্য রাখা। জাতীয় প্রেস ক্লাবে অপর এক আলোচনা সভায় সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিদেশে টাকা পাচার হয়ে যাচ্ছে, সবাই বলে, সবাই জানে। সুইস ব্যাংকে টাকার পাহাড় জমে যাচ্ছে বাংলাদেশের, এটা হেডিং পত্রিকার। কানাডাতে বেগম বাড়া হচ্ছে, মালয়েশিয়ায় সেকেন্ড হোম হচ্ছে। আমাদের দেশের অর্থমন্ত্রী বলে, কে পাচার করে দেখান একটু আমাদের। আচ্ছা বলেন, কে টাকা পাচার করে, এটাও আমাদের দেখা দিতে হবে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। মৌসুমকে তোয়াক্কা না করে বেড়ে চলছে চালের দাম। প্রতি কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। ব্যবসায়ীরা বলেছেন মিল মালিকদের কারসাজির কারণে দাম বাড়ছে। ব্রয়লার মুরগি, শসা ও টমেটোর দাম চড়া। বর্ধিত দামে বিক্রি হচ্ছে চিনি, ডাল, তেল সহ অন্যান্য পণ্য। এস.এম. খুরশেদ আলমের রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজারে শুক্রবার ছুটির দিনে ক্রেতার সমাগম কিছুটা বেশি। অন্যান্য নিত্যপণ্য আগের দামে বিক্রি হলেও নতুন করে বেড়েছে চালের দাম। চালের মৌসুমে দাম বাড়ায় হতাশ বিক্রেতারা। এমনিতেই চালের বাজারটা একটু ঊর্ধ্বমুখী, যেটা আমরা আশা করি নাই কখনো, যে এখন সিজন আসছে মাত্র 2 মাস হলো। তো 2 মাসে এখনই চালের বাজার বেড়ে অস্থিতির একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, যেটা হলো সিজন আবার আসতে আরো 10 মাস বাকি, তাহলে এই বাজার যাবে কোথায়? বাড়তি দামের জন্য মিল মালিকদের দুষলেন তারা। চালের দাম হঠাৎ করে দাম বেড়ে গেছে। ওই মিলওয়ালা মালিকেরা বলে সরকারের চাল দিতেছে, বিভিন্ন অজুহাত তারা দেখাইতেছে। আরও বেড়েছে মুরগি, শসা ও টমেটোর দাম। ব্রয়লার দাম বেড়েছে, আজকে আমরা 140 টাকা কেজি বিক্রি করতেছি। গত সপ্তাহে আমরা 130 টাকা বিক্রি করছি। আগের বর্ধিত দামে বিক্রি হচ্ছে তেল, চিনি, ডাল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য। বর্তমানে এই সপ্তাহে কোনো জিনিসের দামে বাড়ে না, যা বাড়ার এটা গত সপ্তাহে বাড়িয়ে গেছে, আর 15 দিন আগে বাড়িয়ে গেছে। মুসুরির ডালটা, তেলের দামটাই বেশি। কিছুটা বেড়েছে শাকসবজির দাম। আগের থেকে তুলনামূলক এখন একটু বাড়ছে সবজির বাজার। টমেটো আগে ছিল 40 টাকা, 35 টাকা, এখন আছে 50 টাকা। সবজির ভিতরে এখন আপনার ওই যে শসার দাম একটু বাড়ছে। শসাটা গত সপ্তাহে কিন্তু এই সপ্তাহে সবজির দাম একটু বাড়তেছে এবং কি বাড়বে, তার কারণ মূলত আমরা এখন মনে করেন সবজি একটু সংকটে আছে। এস.এম. খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা। হেফাজতের তাণ্ডবের পর নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার শিল্পাঙ্গন। সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন ও জেলা শিল্পকলা একাডেমির কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা উপজেলা ভূমি অফিসে জোড়াতালি দিয়ে সেবা কার্যক্রম চলেছে। প্রতিনিধি আফুমা কাউসার ইমরানের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। গত 26 থেকে 28 মার্চ হেফাজত ইসলামের কর্মসূচিকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালানো হয়। ভাঙচুর ও অগ্নিকাণ্ডের শিকার হয় সাংস্কৃতিক কেন্দ্রসহ অর্ধশতাধিক প্রতিষ্ঠান। তবে সবকিছু পেছনে ফেলে পুনরায় কার্যক্রম শুরু হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে। এতে কিছুটা স্বস্তিতে শিল্পীরা। এখানে তারা ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে, গান পাউডার দিয়ে পুরো ভবনকে এবং ভবনের ব্যতস্থিত যত মালামাল ছিল সবগুলোকে ছারখার করে দিয়েছে, ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। এখন পুনরুজ্জীবিত হচ্ছে, আবার নতুন করে আমাদের মন আরো উজ্জীবিত হচ্ছে। আমরা আগামী দিনে আরো সাংস্কৃতিক অঙ্গন আরো বেগবান হবে। সঙ্গীতাঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করায় এলাকায় আবার সাংস্কৃতিক চর্চা শুরু হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আমরা আবার ঘুরে দাঁড়িয়ে সংস্কৃতির রাজধানী ও সুরের তাণ্ডবে যেটি বন্ধ হয়ে গিয়েছিল, সুরের মূর্ছনায় আবার আমরা ব্রাহ্মণবাড়িয়াকে জাগিয়ে তুলব সকলের কাছে। করোনার মাঝে মানসিক বিকাশ ও সৃষ্টিশীলতা অব্যাহত রাখতে কাজ করার প্রত্যয় সচেতন মহলের। প্রত্যেকটা প্রতিষ্ঠান নতুনভাবে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং তারা সমস্ত কিছু ব্রাহ্মণবাড়িয়া যে ঐতিহ্য
এই সে ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য সকলে একযোগে কাজ করছে। তাণ্ডবের ক্ষত কাটিয়ে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অঙ্গন আবারও মুখরিত হবে এমন প্রত্যাশা জনপ্রতিনিধিদের। এখন আমরা চেষ্টা করতেছি মানুষের সেবা কীভাবে দেওয়া যায় এবং মানুষের সেবা কীভাবে নিতে পারে। আমরা যতটুকু কষ্টই করি না কেন আমরা সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করতেছি, মানুষ যেন খুশি থাকে, ভালো থাকে। আমরা সবাই মিলে চেষ্টা করব ব্রাহ্মণবাড়িয়াতে যাতে আর কখনো এই অর্ধশিক্ষিত লোকদের, এই মূর্খদের নেতৃত্বে শিল্প সংস্কৃতির উপরে কোনো আঘাত না আসে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ক্রমেই বাড়ছে বজ্রপাত। 7 দিনে শুধু সিরাজগঞ্জেই বজ্রপাতে স্কুল ছাত্র, কৃষক সহ 19 জনের মৃত্যু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা বলছেন, তাল গাছের রোপণ বৃদ্ধি ও মানুষ সচেতন হলে কমিয়ে আনা সম্ভব মৃত্যু ও হতাহতের সংখ্যা। আর সরকারি ব্যবস্থাপনা ও ব্যক্তি উদ্যোগে বজ্র নিরোধক যন্ত্র স্থাপনের তাগিদ বিশিষ্টজনদের। সিরাজগঞ্জ প্রতিনিধি HM মোনায়েম খানের রিপোর্ট, জানাচ্ছেন নূর মোহাম্মদ। আকাশে কালো মেঘ, সঙ্গে চমকাচ্ছে বিদ্যুৎ। মাঝে মধ্যেই বিকট শব্দে হচ্ছে বজ্রপাত। এতে মাঠে কাজ করতে যাওয়া কৃষক ও খোলা জায়গায় থাকা মানুষ ও প্রাণীদের আচমকা ঘটছে প্রাণহানি, আহতও হচ্ছেন অনেকে। এক সপ্তাহে কেবল সিরাজগঞ্জেই প্রাণ হারিয়েছেন কৃষক ও স্কুল ছাত্রসহ 19 জন। মারা গেছে গবাদি পশু। এত বড় যে একটা ঝুঁকি নিয়ে আমরা আসলে আছি, যে এই যে এতগুলো মানুষ মারা যাচ্ছে এবং গত বছরে কিন্তু 100-র অধিক মানুষ মারা গেছে। বজ্রপাতে প্রাণহানি কমাতে এখনই সরকারি ও ব্যক্তি উদ্যোগে বজ্র নিরোধক যন্ত্র স্থাপনের পরামর্শ বিশিষ্টজনদের। বিশ্বের অনেক দেশই বজ্রপাত রোধক অনেক যন্ত্রপাতি অনেক তৈরি করতেছে। আমাদের সরকারেরও এটা উচিত বজ্রপাত রোধক যেগুলো যন্ত্রপাতি সেগুলো আমদানি করে ঠিক করা। আর তাল বীজ রোপণের উপর গুরুত্ব আরোপ করছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তারা। বজ্রপাত থেকে রক্ষার কৌশল হিসেবে সিরাজগঞ্জ জেলায় আমরা 1,20,000 তাল বীজ বিভিন্ন উপজেলায় রোপণ করেছি। উক্ত তাল বীজগুলি বর্তমানে 3 বছর অতিক্রান্ত হয়েছে এবং খুব সুন্দর একটা অবস্থায় আছে। আগামী 8 থেকে 10 বছর পরে এগুলি খুব ভালো একটা উচ্চতা চলে যাবে। প্রাণহানি রোধে সচেতনতামূলক 20টি দিক নির্দেশনা দিয়েছে ফায়ার সার্ভিস। কালো মেঘ জমে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে। এই সময় আমরা ঘর থেকে যতটুকু সম্ভব না বের হওয়া, আর যদিও আমরা বের হই তাহলে আবার রাবারের স্যান্ডেল বা ছাতা নিয়ে যদি বের হই তাহলে সেক্ষেত্রে যেন আমরা কাঠের হাতলযুক্ত ছাতা নিয়ে বের হই। আর 100 বছরের সীমানা পিলার তুলে ফেলায় বজ্রপাতে মৃত্যু বাড়ছে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা বলছেন, কালো মেঘ হলেই সতর্ক থাকতে হবে সবাইকে। সীমানা পিলারে ম্যাগনেট ছিল, ম্যাগনেটগুলো কিন্তু মানুষ আপনার চুরি করে বেছে দিয়ে ম্যাগনেটগুলো নাই। আর পরিসংখ্যান বলছে, গত কয়েক বছরের তুলনায় এবার সিরাজগঞ্জে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা দ্বিগুণ। নূর মোহাম্মদ, মাই টিভি নিউজ ডেস্ক। BMETর স্মার্ট কার্ডধারী কিংবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য হিসেবে নিবন্ধিত সৌদি আরবগামী নতুন পুরাতন সকল প্রবাসী কর্মীদের হোটেল কোয়ারেন্টাইন খরচের সরকারি ভর্তুকি 25,000 টাকা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। করোনার বিস্তার রোধকল্পে সৌদি আরব সরকার কর্তৃক জারিকৃত নির্দেশনা অনুযায়ী 20 মে 2021 হতে 30 জুন 2021 পর্যন্ত যেসব প্রবাসী বাংলাদেশি কর্মী ছুটি শেষে নিজ খরচে সৌদি আরবে বাধ্যতামূলক প্রাথমিক কোয়ারেন্টাইন পালন করেন বা করবেন, তাদেরকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড 25,000 টাকা করে ভর্তুকি প্রদান করার সিদ্ধান্ত নেয়। নতুন কর্মীদের আবেদনের প্রেক্ষিতে এই সুবিধায় তাদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ভর্তুকির টাকা সংশ্লিষ্ট কর্মী বা তার মনোনীত প্রতিনিধিরা ব্যাংক অ্যাকাউন্টে শীঘ্রই প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ব্যাপারে আগামী 30 জুনের মধ্যে আবেদনপত্র সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস, রিয়াদ অথবা জেদ্দায় বাংলাদেশ কনসুলেট জেনারেলে ডাকযোগে জমা দিতে হবে। নেত্রকোনা মোহনগঞ্জ সড়কে বাস, পিকআপ, সিএনজির ত্রিমুখী সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও 4 জন। বিকেল 5:30টার দিকে বাংলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, নেত্রকোনা থেকে ছেড়ে যাওয়া একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি পাথরবাহী পিকআপ এবং সিএনজির ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে এক সিএনজি যাত্রী নিহত হয়। এ সময় আরও 4 জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা এসে আহত যাত্রীদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠালে
সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তিরা হলেন কলমাকান্দা এলাকার সিদ্দিকুর রহমান এবং নেত্রকোনা সদরের হোসেনপুর গ্রামের সিএনজিটির চালক আবুল বাশার। প্রসঙ্গ প্রবাস। কুয়েতে বয়ে যাচ্ছে তীব্র দাবদাহ। এতে তাপমাত্রায় কাজ করতে বিপাকে পড়ছেন শ্রমিকরা। এমন অবস্থায় স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় সকালে বেলা 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত খোলা স্থানে শ্রমিকদের দিয়ে কাজ করাতে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার, যা চলবে 31 আগস্ট পর্যন্ত। প্রতিনিধি আলামিন রানার রিপোর্ট, জানাচ্ছেন মোবাল্লিক করিম। কুয়েতে গ্রীষ্মকালে তাপমাত্রা বাড়তে বাড়তে প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঠেকে। স্থানীয়রা এ অবস্থা মানিয়ে নিলেও প্রবাসী শ্রমিকদের অসহ্য গরমে কাজ করা প্রায় অসম্ভব হয়ে যায়, বিশেষ করে খোলা জায়গাগুলোতে। কুয়েতে কর্মরত শ্রমিকদের বেশিরভাগই স্থানীয় নন, বাংলাদেশ সহ অন্যান্য দেশের, তাই ভুক্তভোগী হন তারাই বেশি। এখন কুয়েতে প্রচণ্ড গরম, প্রায় 50 ডিগ্রি তাপমাত্রা। এই করোনা ভাইরাস নিয়ে কুয়েত সরকার যে সকল ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে, এতে সত্যি আমরা প্রবাসীরা কুয়েত সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। কুয়েত সরকার প্রবাসীদের পক্ষ থেকে যে উদ্যোগটা গ্রহণ করেছেন, এটা অত্যন্ত সাধুবাদ জানাই। এখন প্রচণ্ড গরমের কারণে সময়ের উপযোগী কুয়েত সরকার যে পদক্ষেপ নিয়েছেন, আমরা কুয়েত সরকারকে সাধুবাদ জানাই। এমন অবস্থায় অন্যান্য বছরের মতো এবারও সদয় অবস্থানে দেশটির সরকার। স্বাস্থ্য ঝুঁকির বিবেচনায় শ্রমিকদের দিয়ে সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত খোলা স্থানে কাজ করানোতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যেটি বহাল থাকবে 31 আগস্ট পর্যন্ত। কর্মস্থলের জন্য এই গরমের মধ্যে যে সুন্দর একটা পদক্ষেপ নিয়েছে, এই জন্য আমরা সরকারকে ধন্যবাদ ও স্বাগতম জানাচ্ছি। এই গরমের মধ্যে এবং করোনা মোকাবেলায় আমাদের প্রতি যে সহানুভূতি দেখাইছে, এই জন্য কুয়েত সরকারকে অনেক ধন্যবাদ জানাই। এমন সিদ্ধান্তে অনেকটাই স্বস্তিতে প্রবাসী শ্রমিকরা। মুবাল্লিক করিম, মাই টিভি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইথিওপিয়ার যুদ্ধপ্রবণ টাইগ্রে অঞ্চলের প্রায় 3.5 লাখ মানুষ দুর্ভিক্ষের কবলে পড়েছে। জাতিসংঘের একটি অভ্যন্তরীণ নথিতে উঠে এসেছে এমন তথ্য। জাতিসংঘের মানবিক সহায়তা কার্যক্রম সমন্বয় সংস্থা UNOCHA এর প্রধান মার্ক লক্ষ্য বলেন, দুর্ভিক্ষ আরও প্রকট আকার ধারণ করবে, ছড়িয়ে পড়তে পারে পার্শ্ববর্তী আমহার ও আফার এলাকায়। এমন পরিস্থিতিতে সেখানে শীঘ্রই মানবিক সাহায্য পাঠানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। 2011 সালে সোমালিয়া দুর্ভিক্ষের পর এটি হচ্ছে সবচেয়ে ভয়াবহ খাদ্য সংকট। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত 3 ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে 2 জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং 1 জন ইসলামী জিহাদ আন্দোলনের সদস্য। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, ভোরে সেনারা জেনিন শহরে অভিযান চালায়। এ সময় 2 পক্ষের মধ্যে সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে। এছাড়া ইসরায়েলি বাহিনী 1 ফিলিস্তিনিকে আটক করে। হত্যাকাণ্ডের প্রতিবাদে ফিলিস্তিনের বিভিন্ন সংগঠন জেনিন শহরে সাধারণ ধর্মঘট ডেকেছে। পনেরো মাস ধরে 500 কিলোমিটারের বেশি পথ পেরিয়ে এসেছে এক পাল হাতি। 15টি হাতি হেঁটে চলেছেই তো চলছেই। মাঠ ঘাট গ্রাম শহর সব মারিয়ে চলেছে। এই পর্যন্ত হাতিদের এত লম্বা দূরত্ব পাড়ি দেওয়ার কোনো ঘটনা এর আগে ঘটেনি। কী কারণে হেঁটে যাচ্ছে, কোথায় যাচ্ছে, উদ্দেশ্যই বা কী, তাই তো আগ্রহের কেন্দ্রবিন্দুতে তারা। প্রতিনিয়ত চীন কর্তৃপক্ষ ড্রোনের মাধ্যমে তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করে যাচ্ছে। মোবাল্লিক করিমের রিপোর্ট। আনন্দের খোঁজ কিংবা একঘেয়েমি জীবন থেকে মুক্তি পেতে অনেকেই বেরিয়ে পড়েন দীর্ঘ ভ্রমণে। পানিকুলেও খাবার, স্থান বা পরিবেশগত কারণে স্থানান্তরের নজির রয়েছে। তাই বলে টানা 15 মাস ধরে 500 কিলোমিটারের বেশি পথ? হ্যাঁ, এমনটাই করে চলেছে চীনের 15টি হাতি। যদিও বা যাত্রার শুরুর সময় তারা সংখ্যায় ছিল 17টি, পরে 2টি হাতি ফিরে যায়। আবাস ছেড়ে বুনো হাতির পালের এত দীর্ঘ দূরত্ব পাড়ি দেওয়ার ঘটনা বিশ্ব ইতিহাসে নেই। তাই তো তাদের এই দীর্ঘ পথ পাড়ি দেওয়া নিয়ে পুরো বিশ্ব চমকিত। গত বছর সংরক্ষিত একটি বন ছেড়ে বেরিয়ে পড়ে চীনের এই হাতির পাল। তারা এখন ঘুরে বেড়াচ্ছে গ্রাম থেকে শহরে, মাঝখানে পার করছে চড়াই উতরাই, চলার পথে তছনছ করছে ফসলের ক্ষেত, গ্রামও।
বর্তমানে ভারী বৃষ্টিতে চলার গতি কমে আসার পর সম্প্রতি শিয়াং শহরের কাছাকাছি একটি গ্রামের পাশে বিশ্রাম নিতে আর ঘোরাঘুরি করতে দেখা গেছে হাতিগুলোকে। দক্ষিণ পশ্চিমের দিকে এগিয়ে চলা হাতির পালটিকে নিরাপদে রাখতে 14টি ড্রোন আর 500 কর্মীও নিয়োগ দিয়েছে স্থানীয় প্রশাসন। যাত্রাপথ নির্বিঘ্ন করতে মাঝে মধ্যেই শহরের রাস্তার যান চলাচল বন্ধ করে দেওয়া হচ্ছে। তবে যে প্রশ্নটি থেকে যাচ্ছে, এই হাতিগুলোর উদ্দেশ্য কি? প্রথমে ভাবা হচ্ছিল স্থানীয় খাদ্য বা অন্য ফসল চাষের জন্য তারা স্থানান্তর হচ্ছে, কিন্তু তার প্রিয় খাবার সমৃদ্ধ স্থানগুলো ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়াতে ভাবনা অনেকটাই বাড়িয়েছে। আসলে কি করতে চাচ্ছে তারা? কোথায় তাদের গন্তব্য? এ যেন এক মহাকাব্যিক গন্তব্য, যা শুধু এ হাতির পালই জানে। মুবাল্লিক করিম, মাই টিভি। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়াও ইউটিউবে মাই টিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla ও twitter/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।